এই মুহূর্তে যদি আমরা মিডিয়া দেখি, আমরা মিডিয়া দেখলে দেখব যে একটি বিষয়কে ঘিরে বিভিন্ন রকম কিছু কিছু মেসেজিং করার চেষ্টা করা হচ্ছে, এক গল্প তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কেন কিছু কিছু দল পুরো বিষয়টিকে ভ্রান্তভাবে উপস্থাপনের চেষ্টা করছে? যে ঘটনাটি ঘটে গেছে পুরনো ঢাকায়, যে ঘটনাটি ঘটে গেছে, যে ছেলেটি মারা গেছে বরঞ্চ তার সাথে হয়তো যুবদলের সম্পর্ক আছে, কিন্তু যে খুন করছে বা যে হত্যা করছে তাকে তো অন্য জায়গা থেকে, আমরা যেটা খবর পেয়েছি, অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে, তাকে ধরা হচ্ছে না। ধরা হলো, অন্যদেরকে অ্যারেস্ট করা হলো। কেন হয়নি, কেন ধরা হচ্ছে না? আমাদের পক্ষ থেকে তো একবারও বলা হয়নি যে তমুককে ধরা যাবে না, অমুককে ধরা যাবে, একবারও তো এই কথাটি বলা হয়নি। আমি যদি প্রশ্ন করি 100 মিটারের মধ্যে আনসার ক্যাম্প, আনসার কি করলো? আমি যদি প্রশ্ন করি পুলিশ কি করলো? আমি যদি প্রশ্ন করি ভিডিও না আসা পর্যন্ত সরকার কি করলো? অনেক বেশি বড় ক্রান্তিকালের মধ্যে আছি বোধহয়। আমরা জাতি হিসেবে বোধহয় অনেক বেশি পিছিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিও যারা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, পুরান ঢাকায় একটি ঘটনা ঘটে গেছে, হৃদয় বিতরক ঘটনা, আপনারা সকলেই জানেন। প্রকাশ্যে দিবালোকে একজন ব্যবসায়ীকে মিডফোর্ডে হাসপাতালের সামনে পিটিয়ে পাথর মেরে হত্যা করা হয়েছে। এই ঘটনার সঙ্গে কারা জড়িত? বিএনপি নেতাকর্মীরা। দেশের বিভিন্ন অরাজকতা পরিস্থিতি এবং এই হত্যাকাণ্ড, চাঁদাবাজের সঙ্গে আমরা দেখছি বিএনপি কর্মীরা ছাড়া আর কেউই জড়িত নয়। এক চাঁদাবাজ দেশ থেকে পালিয়েছে, আর এক চাঁদাবাজ দেশ দখল করেছে, এরকম কথা অনেকেই বলছে। কেউ কেউ বলছে বিএনপি ক্ষমতায় না যেতেই এই অবস্থা, ক্ষমতায় গেলে কি হবে একবার ভেবে দেখেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, রাজধানীর মিডফোর্ড হাসপাতালের সামনে যে নৃশংস অমানবিক ঘটনা ঘটেছে, যে হৃদয় বিতরক ঘটনা ঘটে গেছে, যে ব্যবসায়ীকে পাথর মেরে পিটিয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করে তারেক রহমান কি বলছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, আমরা সেটাই দেখব, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে। এই মুহূর্তে যদি আমরা মিডিয়া দেখি, আমরা মিডিয়া দেখলে দেখব যে একটি বিষয়কে ঘিরে বিভিন্ন রকম কিছু কিছু মেসেজিং করার চেষ্টা করা হচ্ছে, একটি গল্প তৈরি করার চেষ্টা করা হচ্ছে। দেখুন, আমি আমার একটি রাজনৈতিক অভিজ্ঞতার কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই অভিজ্ঞতা আমার যেমন আছে, এই অভিজ্ঞতা মহাসচিব সাহেবের আছে, এই অভিজ্ঞতা মঞ্চে উপস্থিত রিজভী সাহেবের আছে, এই অভিজ্ঞতা মঞ্চে উপস্থিত আমাদের ছাত্র দলের সভাপতি, সেক্রেটারি, আমাদের ছাত্রবিদের সম্পাদক বকুল সহ অনেক নেতৃবৃন্দের আছে এই অভিজ্ঞতা। কি সেই অভিজ্ঞতাটি? আমরা যখনই বিভিন্ন মানুষের সাথে কথা বলি, এই দেশে আমি যুক্তরাজ্যে আছি, এখানেও যখন বাংলাদেশি মানুষের সাথে দেখা হয়, প্রত্যেকে বিভিন্নভাবে তাদের কিছু কথা তুলে ধরেন। আপনারা যেরকম তুলে ধরেছেন, কেউ বলেছেন প্রশাসনকে এটা বলে দিতে, প্রশাসনকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে অথবা ঠিকভাবে গাইড করতে, কেউ বলেছেন বিচারের কথা, বিভিন্ন জন বিভিন্ন পরামর্শ আপনারা দিয়েছেন। এভাবে বিভিন্ন মানুষ পরামর্শ দেয়। সম্মানিত অতিথিবৃন্দ, সকলের কাছে আমি একটি কথা তুলে ধরতে চাই। কেন বিএনপিকে আমরা বা মানুষ পরামর্শ দেয় কেন বিএনপিকে? কারণ মানুষ একটি জিনিস বিশ্বাস করে বা মনে করে খুব দৃঢ়ভাবে যে বিএনপি সরকার পরিচালনার অভিজ্ঞতা আছে, ইনশাল্লাহ বিএনপি আগামী দিনে দেশ পরিচালনা করবে। যে যেই কাজটা করতে পারে, আমি এটি তালি বাজানোর জন্য দেইনি, কিন্তু আমি একটি জিনিস বোঝানোর জন্য দিয়েছি, বলছি আপনাদেরকে। অর্থাৎ যে যেই কাজটি করতে পারে, অন্যজন অপরপক্ষ যদি বিশ্বাস করে যে অমুক ব্যক্তি অমুক কাজটি করতে পারে, করার ক্ষমতা তার আছে, তখন সেই বিষয় সংক্রান্ত পরামর্শ বা তার মতামত সে তুলে ধরে। আপনারা টিভিতে দেখবেন, টক শোতে দেখবেন, বিভিন্ন ব্যক্তি বলেন, হ্যাঁ বিএনপির তো এই করা উচিত, বিএনপির ওই করা উচিত, বিএনপির দেশ নিয়ে এটা করা উচিত, বিএনপির দেশ নিয়ে ওই পলিসি নেওয়া উচিত, বিএনপির ছাত্রদের নিয়ে এই পলিসি নেওয়া উচিত, শ্রমিকদের নিয়ে এই পলিসি নেওয়া উচিত। কেন বলে কথাগুলো বলে কারণ যারা পছন্দ করে না উভয় পক্ষই স্বীকার করে নিচ্ছে যে আগামী দিনে ইনশাল্লাহ বিএনপি দেশ পরিচালনা করবে, সেই জন্যই বিএনপিকে এই কথা বলে। প্রিয় সহকর্মীবৃন্দ, বিভিন্ন সময় বিভিন্ন পত্রপত্রিকা ইদানিং আমরা দেখছি যে বিএনপি সংস্কারের এটি মানছে না, ওটি মানছে না, সেটি মানছে না। অপরপক্ষে আমরা দেখছি অনেকগুলো দল
সব কিছু মেনে নিচ্ছে। আমাদের নেতৃবৃন্দ বলেছেন যে এখানে তো আমরা এসেছি আলোচনা করার জন্য, যদি সব মেনেই নিতে হয় সেটি তাহলে আলোচনার দরকার ছিল কি, সরকার বলে দিত যে এই করতে হবে। কিন্তু আলোচনার জন্যই ডাকা হয়েছে, এবং সেই আলোচনাকে আমরা দেখেছি কিছু ব্যক্তি, তার মধ্যে কিছু মিডিয়ার কিছু অংশ সহ বলার চেষ্টা করছেন, তুলে ধরার চেষ্টা করছেন যে বিএনপি এটা মানছে না, বিএনপি ওটা মানছে না, আর কেউ কেউ এটা মানছে ওটা মানছে। সকলের প্রতি সম্মান রেখেই আমি বলছি, দেশ পরিচালনার দায়িত্ব যারা যারা যাচ্ছেন রিফর্ম কমিটিতে, দেশ পরিচালনার অভিজ্ঞতা বা দায়িত্ব বা অভিজ্ঞতা বিএনপি ছাড়া আর কি কারো ওখানে আছে? কারো নেই, আর কারো নেই। কাজে বিএনপি যেটি মানছে এবং যেটি নিয়ে বিএনপি প্রশ্ন তুলছে, বিএনপির অভিজ্ঞতা থেকেই বলছে। কারণ বিএনপি জানে, বিএনপির ধারণা আছে যে কোন কাজটি করলে দেশের জন্য ভালো হতে পারে, কোন কাজটি করলে দেশের জন্য ভালো না হতে পারে। বিএনপির দায়িত্ববোধ আছে, দায়িত্ববোধ আছে বলেই বিএনপির অবজারভেশন গুলো তুলে ধরছে, বিএনপির আপত্তিগুলো তুলে ধরছে। যার কোনো দায়িত্ববোধ নাই তাকে তো যদি বলে যে তোমাকে হিমালয় পর্বত নিতে হবে মাথায়, সব নিব মাথায়, কিন্তু হিমালয় পর্বতকে তো মাথায় তোলা যায় না। যার দায়িত্ববোধ নাই, কাঁধে যার দায়িত্ব পড়ার কোনো কারণ নেই, কাঁধে যার দায়িত্ব নেবার কোনো কারণ নেই, সে তো সবকিছুই করে ফেলতে পারবে। বিএনপি যেহেতু দায়িত্ববোধ আছে, বিএনপি যেহেতু অভিজ্ঞতা আছে, সেই জন্যই অভিজ্ঞতার আলোকেই বিএনপি যেটা যেটা মনে করেছে দেশের জন্য ভালো, দেশের মানুষের জন্য ভালো হবে, বিএনপি সেটাতে সেটাতে এগ্রি করেছে। বিএনপি যেটাতে যেটাতে মনে করেছে যে আলোচনার মাধ্যমে সংসদে, আগামী সংসদে আলোচনার মাধ্যমে করে ফেলা যাবে, কাজটি আলোচনার মাধ্যমে আমরা করব, বিএনপি সেভাবেই প্রস্তাব উপস্থাপন করেছে। আজকে দেখুন, জুলাই সনদ নিয়ে আপনারা কথা বলেছেন, জুলাই সনদ নিয়ে বাইরে কথা বলেছে, কিন্তু কেন কেউ বলছে না? সরকার থেকে কেন বলছে না? ঠিক আছে, জুলাই সনদের কি ব্যাপার স্যাপার এগুলো তো বিএনপি 3 মাস আগেই জানিয়ে দিয়েছে, কেন বলছে না? কেন কিছু কিছু দল পুরো বিষয়টিকে ভ্রান্তভাবে উপস্থাপনের চেষ্টা করছে? যে ঘটনাটি ঘটে গেছে পুরনো ঢাকায়, যে ঘটনাটি ঘটে গেছে, যে ছেলেটি মারা গেছে বরঞ্চ তার সাথে হয়তো যুবদলের সম্পর্ক আছে, কিন্তু যে খুন করছে বা যে হত্যা করছে তাকে তো অন্য জায়গা থেকে, আমরা যেটা খবর পেয়েছি, অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে, তাকে তাকে ধরা হচ্ছে না। ধরা হলো, অন্যদেরকে অ্যারেস্ট করা হলো, তাকে ধরা হচ্ছে না। কি তাকে আসামিও পর্যন্ত বোধহয় করা হয়নি এখন পর্যন্ত। কেন হয়নি? কেন ধরা হচ্ছে না? আমাদের পক্ষ থেকে তো একবারও বলা হয়নি যে তমুককে ধরা যাবে না, অমুককে ধরা যাবে, একবারও তো এই কথাটি বলা হয়নি। আমরা বরাবর বলে দিচ্ছি, একটু আগে যেটি আপনাদের সামনে বলেছি, বরাবর আমরা বলেছি অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে, দলের সাথে তার কি সম্পর্ক কিচ্ছু যায় আসে না তাতে। তাকে দল কোনো রকম প্রশ্রয় দিবে না, কেউ যদি কোনো অন্যায় করে থাকে। তাহলে প্রশাসন ধরছে না কেন তাকে? আমাদের এখানে রিজভী আহমেদ সাহেব পরিষ্কার বলেছেন, দলীয় অবস্থান থেকে আমাদের যা যা করা প্রয়োজন আমরা প্রত্যেকটি যেটি যেটি জেনেছি, তদন্তের পরে যাদের যাদের সম্পর্কে প্রমাণিত হয়েছে অভিযোগ, আমরা আমাদের দলীয় অবস্থান থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। আইন শৃঙ্খলা বাহিনী কেন তাহলে বসে আছে? আইন শৃঙ্খলা বাহিনীকে চালায় কে? বিএনপি তো চালায় না, চালাচ্ছে তো সরকার। তাহলে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে? সেটি দলেরই হোক বা সেটি অন্য কোনো লোকই হোক, কেন ব্যবস্থা নিচ্ছে না? প্রিয় উপস্থিতিবৃন্দ, দেখুন, একটু আগে আপনাদের সামনে আমি তুলে ধরেছি বিএনপির প্রত্যেকটি, আমাদের যারা শহীদ হয়েছে সহকর্মীরা, তারা দেশকে যেমন দেখতে চেয়েছে তার উপরে ভিত্তি করে আমরা প্রত্যেকটি বিষয়ে পরিকল্পনা গ্রহণ করেছি। কিন্তু একটি শব্দ প্রায় বক্তব্যের উঠে আসে, ষড়যন্ত্র। যা আগে বলেছিলাম 8 মাস 7 মাস আগে, তা এখনো বলছি। শুধু আমি একা বলছি না, যারা বিবেকবান সচেতন মানুষ, দেশপ্রেমিক মানুষ, প্রত্যেকটি মানুষ বলছেন এই কথাটা। নতুন করে ষড়যন্ত্র আবার শুরু হয়েছে। একটু আগে আমি বলেছি বিএনপি তার অভিজ্ঞতার আলোকে বলেছে সংস্কার কোনটি উচিত হবে, কোনটি উচিত হবে না, বা কি মতামত, কারণ বিএনপি দায়িত্ববোধ থেকে বলেছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা বরাবর এক কথা বলে এসেছি, আমরা সবসময় গণতন্ত্রে বিশ্বাস করি, বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি, বাংলাদেশের মানুষের সার্বভৌমত্ব, দেশের সার্বভৌমত্বে আমরা বিশ্বাস করি, মানুষের কথা বলার অধিকারে আমরা বিশ্বাস করি। বিএনপি তার জন্ম থেকে বলেছে, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। এই কথাটি শুধু বলেনি, এই কথাটি প্রমাণ করে দেখিয়েছে। বিএনপি সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপি শুধু বলেনি, দেশনেত্রী খালেদা জিয়ার সময় আমরা এটি প্রমাণ করে দিয়েছি প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারিয়ান ফর্মে কনভার্ট করার মাধ্যমে। বিএনপি এই কাজগুলো যেগুলো বিশ্বাস করে, বিএনপি প্রমাণ করেছে বিভিন্ন সময় কাজের মাধ্যমে বিএনপি যা বলে। কিন্তু আমরা কি দেখেছি? অনেকগুলো রাজনৈতিক দলকে আমরা দেখেছি, কারো সাথে আমরা দেখেছি, কারো ব্যাপারে আমরা দেখেছি স্বাধীনতা যুদ্ধের সময়ের ভূমিকা। যখন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সেই সময় আমরা দেখেছি দেশের স্বাধীনতার বিরোধিতা কে করেছে, কাদের
পক্ষ নিয়ে দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। আবার আমরা দেখেছি কোন কোন রাজনৈতিক দলের সদস্য এই দেশের মানুষকে যুদ্ধের ডাক দেয়নি, বরং ডাক দেওয়ার দায়িত্ব তাদের ছিল, কিন্তু ডাক না দিয়ে আমরা দেখেছি সবাই মিলে গিয়ে কোনো একটি দেশে লুকিয়েছিল বা আশ্রয় নিয়েছিল। কে ছিল এই দেশে? এই দেশের জনগণ ছিল। এই দেশের মুক্তিযোদ্ধারা এই দেশে ছিলেন, এই দেশের জনগণ এই দেশে ছিল। এবং সেই মুক্তিযোদ্ধাদেরকে যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা বিভিন্ন সেক্টর কমান্ডারের অধীনে মুক্তিযুদ্ধ করেছেন। আজকে যদি বিএনপির অবস্থান থেকে আমরা বলি, আমরা কাউকে দেখেছি একটু দূরের একটি দেশের গান গাইতে, আবার কাউকে দেখেছি একদম প্রতিবেশী একটি দেশের গান গাইতে। এখন তো দেখা যাচ্ছে বিএনপি ছাড়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাড়া বিভিন্ন দল বিভিন্ন দেশের গান গাইছে বাংলাদেশে। প্রিয় উপস্থিতিবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের সকলের সামনে আজকে জোর গলায় আমি বলতে চাই, বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের জনগণ তাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের অস্তিত্বে, বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে। বিএনপি বিশ্বাস করে এটি বাংলাদেশই হচ্ছে বিএনপির সর্বপ্রথম এবং সর্বশেষ ঠিকানা। কাজে আজ পরিষ্কারভাবে আপনাদের সামনে আবারও আমি তুলে ধরতে চাই, যে হত্যাকাণ্ড জুলাই আগস্টে হয়েছে, যে হত্যাকাণ্ড গত 15 বছর হয়েছে, আমাদের সুযোগ আসলে ইনশাল্লাহ প্রত্যেকটি হত্যাকাণ্ডের আমরা বিচার করব। যত সময় লাগুক ধীরে সুস্থে প্রত্যেকটি হত্যার বিচারকাণ্ড আমরা করব। আপনাদের সামনে পরিষ্কারভাবে আমি তুলে ধরতে চাই, 31 দফার মাধ্যমে আমরা জনগণের সামনে দেশকে গড়ে তোলার, রাষ্ট্র কাঠামোকে পুনর্গঠন করার যে পরিকল্পনা দিয়েছি, বাংলাদেশের মানুষের সমর্থন পেলে আমরা পূর্ণ উদ্যোগে সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আমরা 31 দফা বাস্তবায়নের চেষ্টা করব। আমি যদি প্রশ্ন করি 100 মিটারের মধ্যে আনসার ক্যাম্প, আনসার কি করলো? আমি যদি প্রশ্ন করি পুলিশ কি করলো? আমি যদি প্রশ্ন করি ভিডিও না আসা পর্যন্ত সরকার কি করলো? they have to answer it. চেয়ারে বসে থাকতে ভালো লাগে, এটা আমরাও বুঝি, কিন্তু চেয়ারের মজা যদি নিতে হয়, চেয়ারের দায়িত্বও নিতে হবে। ক্যাবিনেটের একজন সদস্য তার কেবিন ব্যাগে করে ম্যাগাজিন ক্যারি করে। আমি খুব বেশি বিদেশ যাই না, কিন্তু আমার এখানে যে 2 বন্ধু বসে আছেন তারা বিদেশেই থাকেন। তারা জানেন না কেবিন ব্যাগে কি নেওয়া যায়, কি নেওয়া যায় না। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা হাসতে হাসতে বলেন, চশমার বদলে ওই যে মোবাইলের বদলে ওই যে চশমা। তো এই সরকারটা কি গুলির ম্যাগাজিনকে চশমা আর মোবাইলের মতন অত্যাবশ্যকীয় কিছু করে ফেলেছে? ম্যাগাজিন পাওয়ার পরে ওই উপদেষ্টা আবার বলেন মিসাইল নিয়ে ঘুরলেও নাকি বাংলাদেশের কেউ নিরাপদ নয়। ইয়েস, 9 মাসে বাংলাদেশকে আপনারা এমন জায়গায় নিয়ে আসছেন যে মিসাইল নিয়ে ঘুরলেও আপনাদেরও নিরাপদ লাগে না, আর আমরা তখন ছাড়। বাংলাদেশটাকে যথেষ্ট পেছনে নিয়েছেন, আর না। আমি আহ্বান জানাবো, যেটুকু ব্যাপারে ঐক্যমত হয়েছে সেটি যথেষ্টের বেশি। বাকি ব্যাপার আল্লাহর ওয়াস্তে বাংলাদেশের 18 কোটি মানুষ যারা এই দেশেই থাকবে, এই দেশেই তারা জন্মাইছে, এই দেশেই তারা মরবে, তাদের হাতে ছেড়ে দেন। বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণ করার জন্য বাংলাদেশের মানুষই যথেষ্ট। এই সরকারের প্রাথমিক দায়িত্ব ছিল এই দ্বিধা বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করা। আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম গত 9 মাসে এই বিভক্ত জাতিকে আরো শত ধারায় বিভক্ত করা হলো। প্রথম বিভক্তির সূচনা হলো যখন আওয়ামী লীগের গুটি কয়েক মানুষ ছাড়া দেশের 18 কোটি মানুষের সমর্থন নিয়ে সরকার গঠিত হলো। তারপর পরে আমরা সরকারের প্রধানকে বলতে শুনলাম, আমি ছাত্রদের দ্বারা নিয়োগপ্রাপ্ত এবং তারা যতদিন বলবে আমি ততদিন থাকবো। না, আপনি ছাত্রদের দ্বারা এবং কেবলমাত্র ছাত্রদের দ্বারাই নিয়োগপ্রাপ্ত ছিলেন না। বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাকে দিয়েছিল এবং বাংলাদেশের 18 কোটি মানুষ আশা করেছিল যে আপনি তাদের রক্ষাকর্তা হবেন, আপনি দুঃসময়ে দ্বিধা বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করবেন। কিন্তু আনফরচুনেটলি গত 9 মাসে আমরা এই সরকারকে দেখলাম কেবলমাত্র একটি ক্ষুদ্র গোষ্ঠীর, তাদের সঙ্গে তাদের কথা মতোই তাদের ইচ্ছাধীন থেকে এই রাষ্ট্রটাকে পরিচালিত করে এই রাষ্ট্রটাকে আরো অনেক বেশি দ্বিধা বিভক্ত করা। আজকে আমরা
নির্বাচনের কথা বললেই সংস্কার সংস্কার সংস্কার। ঐক্যমত কমিশনের প্রধান আজকে এখানে উপস্থিত আছেন। আমি তাকে বিনীতভাবে মনে করিয়ে দিতে চাই যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একমত হয়েছে 10 বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। 70 অনুচ্ছেদ সংস্কার করা হবে। বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট বাই ক্যামেরাল পার্লামেন্ট হবে। 100টি আসন নারীরা পাবে। ডেপুটি স্পিকার নির্বাচিত হবে বিরোধী দল থেকে। সংসদে যে প্রধান সংসদীয় 4টি কমিটি আছে সেই কমিটিগুলোর প্রধান হবে বিরোধী দল থেকে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একমত হয়েছে স্বাধীন বিচার বিভাগের ব্যাপারে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একমত হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে। আর কত একমত আপনারা চান? আমি অবাক হয়ে লক্ষ্য করি এত ভাইটাল 10-12টা বিষয়ে একমত হয়ে যাওয়ার পরেও আপনারা কি আশা করেন বাংলাদেশে নিবন্ধিত 42-45টা রাজনৈতিক দলের প্রত্যেকটা দল প্রত্যেকটা বিষয়ে একমত হয়ে যাবে? এটা কি সম্ভব? আগামী সরকারের জন্য আপনারা যেটুকু সংস্কার সম্ভব করেন বাকিটা আগামী সরকারের উপর ছেড়ে দেন, এবং যেই এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত নাই তারা তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে সেটা উল্লেখ করুক যে আমরা যদি ক্ষমতায় যাই আমরা এই করব। লেট দ্য পিপল ডিসাইড। মানুষকে ঠিক করতে দেন, মানুষকে নির্ধারণ করতে দেন তারা কোন দলকে ভোট দেবে তার ম্যানিফেস্টো থেকে, আর কোন দলকে তারা ভোট দেবে না। বাংলাদেশের মানুষ উচ্চ কক্ষ নিম্ন কক্ষে কিভাবে সংসদ সদস্যরা যাবে সেটা নিয়ে চিন্তিত নয়। বাংলাদেশের মানুষ 70 অনুচ্ছেদে কি থাকবে না থাকবে সেটা নিয়েও চিন্তিত নয়। বাংলাদেশের মানুষ কোন এক ব্যক্তি 10 বছর প্রধানমন্ত্রী থাকবে না 100 বছর প্রধানমন্ত্রী থাকবে সেটা নিয়েও চিন্তিত নয়। আমি জানি এই সরকারে কোনো পলিটিক্যাল পার্সন নাই, সুতরাং আমি আশা করি না যে তারা এই দেশের সাধারণ মানুষের পালস দেখে কথা বুঝবেন, মানুষের চোখের ভাষা বুঝতে পারবেন। এমনকি এই সরকারের বেশিরভাগ সদস্য তো বাংলাদেশেই থাকেন নাই বহু বছর ধরে। সুতরাং আমি আপনাদেরকে বিনীতভাবে একটা জরিপের দিকে তাকাতে বলবো। জরিপটি সানেম এবং অ্যাকশন এইডের করা। সেই জরিপ বলছে যে আমাদের দেশের সাধারণ মানুষের মধ্যে শিক্ষা নিয়ে, আধুনিক শিক্ষায় তারা স্বল্প বেতনে শিক্ষিত হতে পারবে কিনা সেটা নিয়ে চিন্তিত 72.8% মানুষ। গ্রুপ মেজরিটিরও বেশি মানুষ শিক্ষা নিয়ে চিন্তিত, অথচ এই সরকার শিক্ষা নিয়ে কোনো কমিশনই করে নাই। সুতরাং কতটা জনঘনিষ্ঠ সরকার সেটা বুঝতে আর বাকি থাকে না। এই দেশের মানুষ উন্নত চিকিৎসা নিয়ে চিন্তিত 67.1%। আমি এই ফাঁকে বলে রাখি আমাদের দেশে আউট অফ পকেট এক্সপেন্ডিচার 70% স্বাস্থ্যতে, এবং সে কারণে প্রতি বছর 67 থেকে 70 লক্ষ মানুষ দারিদ্র সীমার নিচে চলে যায় কেবলমাত্র তার চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে। এদেশের মানুষ দুর্নীতি ও স্বজনপ্রীতির অবসান চায় 65.4%। শক্তিশালী বিচার বিভাগ চায় 59.7%। অন ও অফলাইনের নিরাপত্তা 54.1%। সুতরাং এই দেশের মানুষ কি নিয়ে চিন্তিত আর কি নিয়ে চিন্তিত নয়, আমি আশা করব সরকার অন্তত এই সব যে অ্যাকশন এইড বা সানেমের মতো সংগঠনগুলো আছে তাদের রিপোর্টগুলো একটু পড়বে, একটু দেখবে, কারণ সাধারণ মানুষের সঙ্গে তো তাদের ইন্টারঅ্যাকশন নাই। সাধারণ মানুষের সাথে আমাদের মতো মানুষের ইন্টারঅ্যাকশন। আমাদেরকে কনস্টিটিউয়েন্সিতে যেতে হয়, আমাদেরকে সপ্তাহে অন্তত 3 দিন গ্রামে থাকতে হয়। সো উই নো হোয়াট দে থিংক এন্ড উই নো হোয়াট দে ওয়ান্ট টু সে। এটা আপনারা জানেন না। এই দেশের মানুষ সামান্য নিরাপত্তা চায়, খুব বেশি কিছু চায় না। গত 9 মাসে আমরা কি দেখলাম? আমরা দেখলাম বাংলাদেশে একটা নতুন সংস্কৃতি তৈরি হয়েছে, মবক্রেসি। হুড় করে 20 জন 25 জন 30 জন মানুষ আরেকটা মানুষের উপর হামলা করে। হতে পারে তার সঙ্গে তার ব্যবসায়িক দ্বন্দ্ব আছে, হতে পারে তার সঙ্গে তার রাজনৈতিক মতেরই অমিল আছে, এবং রিপোর্ট বলছে এর অনেকগুলোতেই অর্থনীতি জড়িত, অর্থাৎ টাকার বিনিময়ে 10 জন 20 জনকে ভাড়া করে এইভাবে মব তৈরি করা হয়। দর্শক, আমরা অনেক বেশি বড় ক্রান্তিকালের মধ্যে আছি বোধহয়। আমরা জাতি হিসেবে বোধহয় অনেক বেশি পিছিয়ে যাচ্ছি। আমরা মানুষ কিনা, আমাদের মধ্যে আদৌ মনুষ্যত্ব আছে কিনা,
আমরা যে পরিবর্তনের স্বপ্ন দেখেছিলাম সেই পরিবর্তনের এতটুকু ছোঁয়াও পেলাম কিনা সেই প্রশ্ন বারবার উঠছে। একটি ভিডিও জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছে, সেই খবর আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি। গতকালকে সারা দিন সারা রাত এটা নিয়ে যা হয়েছে, বিভৎসতার সর্বনিম্ন পর্যায়ে যদি কোনো কিছু বিবেচনা করা যায়, কিংবা বিভৎসতা সর্বনিম্ন না সর্বোচ্চ পর্যায়টা যদি বিবেচনা করা যায়, তাহলে বোধহয় সেটিও অতিক্রম করে ফেলল। আমাদের বিবেক তবুও বিদ্ধ হলো কিনা সেটা একটা বড় প্রশ্ন। আমরা যখন চরম সংকটের মধ্যে রয়েছি, আমরা যখন আয়ামে জাহিলিয়াতের যুগের মতো কর্মকাণ্ডে, এমনও আলোচনা হচ্ছে চতুর্দিকে যে আয়ামে জাহিলিয়াতের যুগেও এমন নিষ্ঠুর পাষাণ আচরণের গল্প ছিল কিনা, সেই প্রসঙ্গ তুলনামূলকভাবে যখন আসছে, বিভিন্ন জন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই প্রশ্ন যখন তুলছেন, বিভিন্ন রাজনৈতিক দল থেকে সেই প্রশ্ন তোলা হচ্ছে, তখন প্রশ্নটা আসেই যে এর শেষ কোথায়। মজার ব্যাপার হচ্ছে যে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারাই আবার বিচার চাইছে, তারাই আবার মিছিল করছে, আন্দোলন করছে। এর চাইতে হাস্যকর ব্যাপার আর হতে পারে না। কিন্তু আজকে যারা অভিযুক্ত হচ্ছে তারাই কি এই বাংলাদেশে এই বর্তমান সময়ে গত 10-11 মাস জুড়ে মব সন্ত্রাস, মব নামক যে আতঙ্ক, সেটা কি শুধু তারাই ছড়িয়েছে? বিশ্লেষকরা বলছেন, নানাভাবে আলোচনা হচ্ছে, সরকারের পক্ষ থেকে মবকে স্বীকার না করা, মবকে নানাভাবে জাস্টিফাই করতে যাওয়া, মবের পক্ষে নানা ধরনের বিবৃতি দেওয়ার চেষ্টা করা সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের, মবকে অস্বীকার করা, মবকে প্রেশার গ্রুপ হিসেবে ব্যাখ্যা দেয়া। সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যখন বলেন যে এখন মব নেই, যারা মব করছে, এগুলোকে যারা মব বলছে তারাই সরকারের বিরুদ্ধে, প্রফেসর ইউনূসের বিরুদ্ধে মব সৃষ্টি করছে। কি হাস্যকর একটা ব্যাপার। অথচ একজন তরতাজা মানুষকে আমরা অন্তত 1 মণ ওজনের পাথর তার বুকের উপরে, বুকের বাতার উপরে, তার মাথার উপরে তুলতে এবং ছুঁড়ে ফেলতে দেখলাম, থেতলে যেতে দেখলাম। সেই ভিডিও কি দেখা যায়? সেই ভিডিওর দায় কি শুধুমাত্র যে বা যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা, নাকি এর দায় পুরো জাতির, এর দায় পুরো সরকারের? সেই আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.tv, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, এই যে মিডফোর্ড হাসপাতালের গেটে যে ঘটনাটা হয়েছে, 9 তারিখে ঘটনা হয়েছে, আমরা জানলাম কবে? 11 তারিখে। তার মানে হচ্ছে যে গণমাধ্যম এটাকে নিয়ে গণমাধ্যম খবর করতে চায়নি। যখন সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা ভাইরাল হয়েছে, তখন গণমাধ্যমের টনক নড়তে বাধ্য হয়েছে তারা। দায়সারা আমরা প্রতিবেদন দেখেছি। রাতের দিকে, রাত 8টার দিকে একটি টেলিভিশন চ্যানেলের খবর দেখছিলাম। সেই টেলিভিশন চ্যানেল এই খবরটাকে 30 সেকেন্ডের একটা প্যাকেজে শেষ করেছে। অন্য খবর, অন্য একই দিনে খুলনাতে আরেকটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গুলি করে পায়ের রগ কেটে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। সেই খবরটাকে এত বড়, এত বেশি বিশ্লেষণ করা হয়েছে যেন মিডফোর্ডের সামনে যে ঘটনাটা ঘটে গেল, বাংলাদেশের ইতিহাসের, হত্যাযজ্ঞের ইতিহাসের নিষ্ঠুরতম অধ্যায় যদি লেখা হয়, তাহলে নিশ্চিত করে 1, 2, 3-এর মধ্যে এই ঘটনাটা থাকবে। সেটাকে নিয়ে গণমাধ্যমের আগ্রহের কমতি দেখা গেল। রহস্যটা কোথায়? গণমাধ্যম এরকম নিশ্চুপ, গণমাধ্যম এরকম ক্লিবের মতো আচরণ করছে কেন? আওয়ামী লীগ আমলে আমরা দেখেছিলাম বিশ্বজিৎ হত্যাকাণ্ড। পুরান ঢাকায় বিশ্বজিৎকে ছাত্রলীগের একটা দল তারা কুপিয়ে মেরেছিল। সেই ঘটনা এতদিন পর্যন্ত আমাদের কাছে মনে হচ্ছিল যে বাংলাদেশের ইতিহাসে বোধহয় ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের ঘটনা, যা চোখে দেখা যায় না, নির্মমতার দিক থেকে সেই বিশ্বজিতের হত্যাকাণ্ড বোধহয় সব থেকে বেশি আলোচিত হবে। কিন্তু যে সময়টাতে আমরা ভালো থাকতে চাই, যে সময়টাতে আমরা বিশ্বজিৎকে যারা হত্যা করেছে তাদের খারাপ বলে, তাদের ফ্যাসিস্ট বলে বিদায় দিয়েছি, যখন আমরা সুখের স্বপ্ন দেখছি, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি,
তখন আমরা দেখলাম কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনকে ঘটা করে খেতে দিয়ে খাওয়ার পরে পিটিয়ে হত্যা করা হলো। সেই স্মৃতি আমরা ভুলে গেছি। তারপরে মিটফোর্টের সামনে পাথর দিয়ে ছুঁড়ে ছুঁড়ে তাকে থেতলে মেরে ফেলা হলো। এর চাইতে নির্মম যে পাথরখণ্ডটা তুলে এভাবে আছাড় দেয়া হচ্ছিল শরীরের উপরে, প্রায় নিস্তেজ শরীরের উপরে, এই দৃশ্য কি দেখা যায়? এই দৃশ্য দেখা যায় না। কিন্তু এর দায়ভার কে নেবে? অভিযোগ আসছে যে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত। তাৎক্ষণিকভাবে বিএনপি তাদেরকে অনেককে বহিষ্কারও করেছে। কিন্তু যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সোহাগ, তিনিও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এমন তথ্য সামনে নিয়ে এসেছেন আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন শায়ের। তিনি একটি ছবি সামনে নিয়ে এসে বলার চেষ্টা করেছেন এবং প্রমাণ করার চেষ্টা করেছেন যে এই লোকও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তার মানে হচ্ছে যে কোন রাজনীতির সঙ্গে জড়িত কে সেটা আসলে বিচার্য বিষয় নয়। এই ঘটনা বিএনপি করলো না এনসিপি করলো নাকি আওয়ামী লীগ করলো নাকি জামাত করলো সেটা কি আমাদের কাছে বিচার্য বিষয়? আমাদের কাছে বিচার্য বিষয় হচ্ছে আমরা কতটা নিচে নেমে গেছি, আমরা সামাজিক জীব হিসেবে কতটা নিকৃষ্ট অবস্থানে চলে গেছি যে এই রকম হত্যাকাণ্ড আমার সমাজে হচ্ছে এবং বারবার বারবার এরকম ঘটনার একটা রিহার্সেল পিরিয়ড গিয়েছে। সেই রিহার্সেল পিরিয়ডে আমরা এগুলোকে পাত্তা দিইনি, আমরা এগুলোকে এক ধরনের ক্ষোভ, এক ধরনের ক্রোধ, এক ধরনের প্রেশার গ্রুপ এভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। 17 বছর 15 বছর 15.5 বছর আওয়ামী লীগ অনেক ভুল করেছে। আওয়ামী লীগ বিশ্বজিৎ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেটা স্মৃতির পাতায় আমাদের রয়েছে। কিন্তু এই যে ঘটনা মিটফোর্টের সামনে যে ঘটনাটা ঘটলো, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রকে খেতে দিয়ে ডাইনিংয়ে খাওয়াইয়ে তারপরে ঘটা করে প্ল্যান সাজিয়ে নাটকের চিত্রনাট্য লিখে যাকে পিটিয়ে হত্যা করা হলো, সেই সব দৃশ্য ঘটনা ঘটার পরেও আমরা তুলনামূলক চিত্রের মধ্যে থাকি। তুলনামূলক চিত্রের মধ্যে যেমন এই যে মিটফোর্টের এই ঘটনার পরেও নির্লজ্জ বেহায়ের মতো অনেককে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখতে দেখছি আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ এটা করেছে, আওয়ামী লীগের লোকজন এখন এটাকে বেশি করে প্রচার করছে, আওয়ামী লীগ এইভাবে সুযোগ খোঁজার চেষ্টা করছে, আওয়ামী লীগ এটাকে সমালোচনা করে নিজেদের সিম্প্যাথি তৈরি করার চেষ্টা করছে। এর চেয়ে বেহায়া কর্মকাণ্ড কি আর আছে? ভাই, আওয়ামী লীগ খারাপ, আওয়ামী লীগ ফ্যাসিস্ট, এই জন্য তো আওয়ামী লীগকে আমরা তাড়িয়েছি, আওয়ামী লীগকে বিদায় করেছি। আওয়ামী লীগ বিদায় হয়েছে, আওয়ামী লীগের রাজনীতি এখন প্রায় আইসিইউতে। সেই অবস্থায় এই ঘটনার প্রকৃত চিত্র নিয়ে কথা বলা বাদ দিয়ে যদি আমরা এখনো আওয়ামী লীগ নিয়ে পড়ে থাকি, তাহলে সরকারের বিভিন্ন স্টেক হোল্ডার, সরকারের মধ্যে থাকা বিভিন্ন ব্যক্তি যেভাবে গত 10-11 মাস ধরে মবকে প্রতিষ্ঠিত করেছেন, মবকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন, মবকে উৎসাহিত করেছেন, মবকে স্বীকার করেননি, বরং যারা মবের কথা বলেছে তারাই নাকি সরকারের বিরুদ্ধে মব সৃষ্টি করছে, এমন অধ্যত্বপূর্ণ কাল্পনিক কথা পর্যন্ত বলেছেন, সেগুলোর কি কিছুই হবে না? সেগুলো কি আমরা বিবেচনায় নেব না? সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান। তারেক রহমানের বক্তব্য নিয়ে আপনারা কি বলবেন? আপনারা কি বলতে চান? যে ব্যক্তি বিদেশের মাটিতে বসে বসে খালি এই অনলাইনে বক্তব্য দিয়ে মন করেছে দেশ পরিচালনা করবে, সেটা কি সম্ভব? দেশ চালাতে হলে, রাজনীতি করতে হলে দেশে ফিরতে হবে, দেশের মাটিতে আসতে হবে। আপনি তো আপনার নেতাকর্মীদের লাগামটা টেনে ধরতে পারেন না। আপনার নেতাকর্মীরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন প্রান্তে এরকম অরাজকতা, নৃশংস ঘটনা ঘটাচ্ছে। এই দায় তো আপনার উপরই পড়বে, আপনাকেই নিতে হবে, এই দায় জবাব আপনাকে দিতে হবে। সাংগঠনিকভাবে কোনো পদক্ষেপও নেয় না বিএনপি, আমরা দেখেছি বিভিন্ন জায়গায়। শুধুমাত্র আওয়ামী লীগের মতনই বলে এটা বিচ্ছিন্ন ঘটনা হয়েছে পরিকল্পিতভাবে দলকে বদনাম করার জন্য, এসব কিছু আমরা শুনছি। একদম আওয়ামী লীগের মতনই নতুন করে আবার নব্য ফ্যাসিবাদ কায়েম হয়েছে এই বাংলার মাটিতে, যার নাম বিএনপি। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা জানাবেন কি বলতে চান। বিএনপির সাম্প্রতিক কর্মকাণ্ডের জন্য আপনারা আপনাদের মতামত, অভিমতটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। দেখা হবে হয়তো আর অন্য কোনো একটা ভিডিওতে।